যার নাম হচ্ছে ব্রাকো। সাল। এই ব্রাকো ভাই বাসা থেকে বেশি দূর না হবার কারণে বাসায় কিছু না জানিয়ে সেদিন হাওয়া বদলের জন্য দেখলেন যে কোনো বাজনা নাই, জনিকে সাথে এটা কোনো নিয়ে গান না, আমরা রওনা হই জামালপুরের কোনো একটি গ্রামের উদ্দেশ্যে। আমার আর জনির নানু ও দাদু বাড়ি জামালপুর হওয়ায় আমরা সেখানে বছরে 1-2 বার ঘুরতে বা কোনো কারণ ছাড়াই চলে যেতাম। সেদিন আমি আর জনি গ্রামের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। মেইন রোড, আর প্রায় দুপুর হয়ে যাচ্ছে এমন সময় মধ্যপ্রাচ্যে যুবক বয়সী লোক আমাদের অনেক এসে রেমিটেন্স সেই যোদ্ধা ভাই চায়ের রয়েছেন স্টলে যারা উপস্থিত এই হলেন। চ্যানেলে ঘটনা পাঠান। জনি তাকে দেখে কিছুটা পরিচিত বলে মনে করে, কিন্তু মনের ভুল ভেবে সে আমার সাথে কথা বলতে বলতে 2টা চায়ের অর্ডার করলো। এরকম ঘটনা চা খেতে খেতে জনি বারবার লোকটার দিকে তাকাচ্ছিল, আর এবার সে নিজেকে আর ধরে রাখতে না পেরে সেই লোকটিকে তার নাম জিজ্ঞাসা করে। লোকটি তার নাম বলে জনিকে চিনতে পারলেন, আর আমাদের কাছে এসে বসে উনিও একটি চায়ের অর্ডার করলেন। জনিদের সাথে পারিবারিকভাবেই নাকি উনি পরিচিত ছিলেন। কিছুক্ষণ কথা বলার পর আমরা জানতে পারলাম উনি এই গ্রামের একটি ক্লিনিকে কর্মরত একজন চিকিৎসক। এই ফিরোজ মাহমুদ ভাইয়ের একজন নিকট আত্মীয় পৃথিবী থেকে বিদায় চলে নিয়েছেন। এলে বেশি একটা কথা না বলে আবরার সাহেব একেবারে চুপচাপ বসে মাঝখানে এই ব্রাকো ভাই অসুস্থ হয়েছেন, দীর্ঘ গ্যাপ ছিল। এইভাবে বেশ সময় নিয়ে উনি দেখে মনে হচ্ছিল উনি আমাদেরকে পাঠিয়েছেন। আর অস্বস্তি মূলত করছিলেন। কিছুক্ষণ চা খাওয়ার পরে উনি আমার বন্ধুকে জিজ্ঞেস করলেন, আমরা আজই শহরে ফিরে যাব কিনা? ওনার প্রশ্নে কেমন যেন ভয়ের একটা ছাপ জড়িত ছিল, যা আমরা দুজনেই বুঝতে পারছিলাম। হঠাৎ চায়ের দোকানে চা বিক্রেতা আবরার সাহেবকে বলে বসলেন, আমরা চলে যাব ডাক্তার সাহেব। তো এই ব্রাকো ভাইকে মূলত ঘটনাটি ওনার দাদা আর বলেছেন। থাইকেন না এখানে। ঘটনার সময়কাল 1950-এর দশকের কোন একটা সময় বা শুরুর দিকেই হবে। আমি আর আমার বন্ধু জনি কিছুটা অবাক হয়ে আবরার সাহেব আর চায়ের দোকানদারকে জিজ্ঞাসা করলাম, মূলত ফিলিপাইনের সেবু প্রদেশের বোগো শহরের কোন একটা গ্রামে। কিন্তু উনি কিছুতেই কিছু বলতে রাজি হচ্ছিলেন না। শেষমেশ আমাদের অনেক জোরাজুরিতে চা বিক্রেতা আবরার সাহেবকে ঘটনাটি আমাদের কাছে বলতে বললে আবরার সাহেব রাজি হয়ে যান। আর উনি যেভাবে ঘটনাটি বলেছিলেন আমি ঠিক সেভাবেই উপস্থাপন করছি। ঘটনাটির অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার নাম আবরার, আমি পেশায় একজন চিকিৎসক। সদ্য প্রথম ধাপে ডাক্তারি পড়া শেষ করে বাকি 5 জন চিকিৎসকের মতো বড় ডিগ্রি অর্জনের আকাঙ্ক্ষা আমারও ছিল, কিন্তু পারিবারিক সমস্যা ও আর্থিক অনটনের জন্য আমাকে নিজের খরচ চালাতে চাকরির পথ বেছে নিতে হয়। অবশেষে আমি এই গ্রামের ক্লিনিকে একটি মোটামুটি ভালো চাকরিও পেয়ে যাই। আল্লাহর রহমতে ভেবেছিলাম ভালোই হয়েছে। এদিকে গ্রামে খুব বেশি পেশেন্ট আসে না, তাই আরামে চাকরি করে হায়ার স্টাডিজের কথাও ভাবা যাবে, আর পরিবারকেও হেল্প করা হবে ভেবে আমি আর কোনো কিছু না ভেবে চাকরিটা নিয়ে জয়নিং এর আগের মাসে আমি আমার 27তম জন্মদিন পালন করে চাকরির জন্য গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। জয়েন করার 6-7 মাস সবকিছু আমার আশানুরূপ ছিল, কিন্তু আমার অতীতে থাকা একটি কালো ছায়া কিভাবে আমার জীবন দুর্বিষহ করে তুলেছে উনি দেখেন যে এই লোকটাকে উনি চিনতে পারেন না। এই এলাকার কেউ বলে তার মনে হচ্ছে তোমাদের কিছু বলবো না, এতটুকু বলে আবরার সাহেব কি যেন ভেবে আমাদের আর কিছু বলতে চাইলেন না। কিন্তু আমরা ঘটনাটি না শুনে যেন শান্তি পাচ্ছিলাম না একেবারে। তাই ওনাকে কমফোর্টেবল ফিল করানোর জন্য আমি আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি ওনাকে বললাম। উনি কিছুটা অস্বস্তি নিয়ে এই ঘটনাটি সম্পূর্ণ বলতে রাজি হয়ে আরো এক কাপ চা নিয়ে কথা বলা শুরু করলেন। জয়নিং এর 6-7 মাসের মাঝে আমি জ্বর, মাথা ব্যথা, হাত ভাঙা এবং আরো কিছু সমস্যার চিকিৎসা করেছি। কিন্তু হঠাৎ এমন এক সময় এলো যে আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে গ্রাস করে নিল। আমি একদিন প্রায় সন্ধ্যায় অর্থাৎ মাগরিবের আজানের কিছুটা আগে ক্লিনিকে অলস সময় বসেছিলাম, আর তখনই এক বৃদ্ধা মহিলা আমার কাছে এসে আমাকে তার সাথে যেতে বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। কি সমস্যা জিজ্ঞেস করতে সজোরে কেঁদে উঠলেন। মনে মনে ভাবলাম কি মুশকিল, ওনাকে সামলাবো নাকি ওনার সমস্যা কথা বললাম। ভাবতে ভাবতে বৃদ্ধাকে সান্ত্বনা দিয়ে টেবিলে রাখা পানি খাইয়ে আবার জিজ্ঞেস করলাম কি হয়েছে। এবার তারা হুমকি শুরু বলছে, ওনার নাতিটা নাকি খুব অসুস্থ, 4 দিন যাবত সে কিছু খাচ্ছে না, এমনকি পানি পর্যন্ত পান করেনি।
চল। ওনার কথা শুনে আমি বললাম তো ইয়াংসু, আমি সন্ধ্যায় গ্রামে ফিরে ওনার উনি বাসায় যাব। এরকম ভ্রমণ উনি আমাকে ওনার পক্ষে, বাসার আসলে ঠিকানা ইয়াংসু বলে তো চলে গেলেন। উনি আমি একদম তৎক্ষণাৎ নিরীহ যাইনি, মানুষ। কারণ তখন মহিলার হঠাৎ করে সাথে তাকে গেলে এরকম ধমক আমাকে দিচ্ছে। আবার অনেকটা পথ উনি ক্লিনিকে ভয়ে ফেরার খাবার জন্য দাবার পাড়ি বন্ধ দিতে করে হতো। বলেছে, বলেছিলাম ঠিক আছে, চলেন রাতের তো, দিকে একেবারে আপনাদের বাসায় কি ফেরার বোতল পথে বুঝতে মহিলার পারতেছি না। বাসা হয়ে তারপর আপনাদের বোতল ফিরব। আপনাকে দিয়ে কিন্তু দিচ্ছি, চলেন। বৃদ্ধার অবস্থা দেখে খুব মায়া চলে লাগার যায় কারণে ওই লোকটার সাথে। আমি আমার জিনিসপত্র নিয়ে ক্লিনিক কিছু থেকে লোক বের হয়ে যাই। বাইরে দাঁড়ায় থাকে, একটু বাইরে দাঁড়ায় হাঁটতেই বলতে দেখি ওই সেই বৃদ্ধা হেঁটে এই যাচ্ছেন নৌকাটা গ্রামের নিয়ে দিকে। আমি ওনাকে ডাক যখন দিলাম, যাচ্ছিল চাচি, ইয়াংসু, ও একজন চাচি, লোক সাথে দাঁড়ান। যায়, ওই যারা এসেছিল, আমি আর যাবো অন্য আপনার লোকরা সাথে। ডাঙার উপর উনি দাঁড়িয়ে খুশি আছে। হয়ে আমার সাথে হাঁটতে লাগলেন। তো রাস্তায় হাঁটতে হাঁটতে আমি যখনই ওনাকে ওই জালের ওনার কাছে নাতির আসলো, ওই কথা লোকটা জিজ্ঞেস দেখাচ্ছে, ওই যে করলে ওইখানে, উনি ওইখানে। শুধু জালটা কেঁদেই বেশ লম্বা ছিল, যাচ্ছিলেন। দেখাচ্ছে, ওই যে বিধায় ওইখানে আমি চলো, ওইখানে মোটামুটি চলো, ওরকম ভালোই দেখা বিরক্ত যাচ্ছে। হয়ে ওনাকে তো যখন কিচ্ছু ওখানে জিজ্ঞেস যাওয়া করিনি। হয়, তো প্রায় ইয়াংসু ওই 35 জালটা মিনিট তোলে। হাঁটার দেখা গেল পরে আসলে একটা আমরা একটি বাসার বোতলের সামনে মতো এসে কিছু একটা দেখা যাচ্ছে। উপস্থিত তবে এটা হলাম। গতানুগতিক কোনো গ্রামাঞ্চল কাঁচের হলেও বোতল বা এখানে এরকম অনেক কিছু না। পাকা বাড়ি মনে তৈরি একটা হয়েছে। ধাতব আমাদের পদার্থ বাড়িটিও ছিল দিয়ে তৈরি কোনো একতলা একটা পাকা বোতলের বাড়ি, মতো। কিন্তু টিন শেডের। তো উনি ওই আমাকে বোতলটা ভেতরে নিয়ে একটি চেয়ারে বসালেন। ইয়াংসু আমি যে ঘরে জাল উঁচু বসলাম করে বলতেছে, সেখানে "এই নেন, ঘরের নেন, দরজার খোলেন।" ঠিক বামে ওই লোকটা বলছে, "আরে একটি বেটা, বিছানা তুই খোল।" আর ডান পাশে কিছু চাল রাখার ড্রাম তখন আর একটি ইয়াংসু পুরাতন হাত দিয়ে শোকেস জাল থেকে ছিল। বোতলটা ছাড়ে। সেই শোকেসের তখন সামনে বলে, "যাই নেন, আপনাদের চেয়ার বোতল দিয়ে নেন উনি তো।" আমাকে বসিয়ে আমার জন্য ভেতর কিসের কি থেকে বোতল, পায়েস বোতল? নিয়ে এলেন আর তখন খেতে বলে যে, দিলেন। "না, না, আমি আমি ধরবো না।" ওনাকে বললাম, চাচি বোতলের মুখ খোল। আগে আপনার নাতিকে দেখি, তারপর না হয় তখন